আম্মা সালাম জানিয়ে লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমান একান্ত বৈঠক। বিচার সংস্কার ত্বরান্বিত হলে আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচনের ইঙ্গিত। রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। যৌথ ঘোষণার মধ্য দিয়ে কেটে গেছে সব অনিশ্চয়তা, মন্তব্য বিএনপি মহাসচিবের। একটি দলকে খুশি করতে এগিয়ে আনা হচ্ছে নির্বাচন, অভিযোগ এনসিপির। শুধু একটি দলকে খুশি করার জন্য নির্বাচনী সড়কে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল, সেই অবস্থাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন। ইরানে ইসরায়েলের ভয়াবহ হামলায় আইআরজিসি ও সেনাপ্রধান সহ 6 পরমাণু বিজ্ঞানী নিহত। তেহরানের পাল্টা ড্রোন হামলা। ভারতে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারে আহাজারি। দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না মরদেহ। দুর্ঘটনাস্থল থেকে বিমানের ভিডিও রেকর্ডার উদ্ধার। ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে 5 জনের মৃত্যু। 2 সিটি কর্পোরেশনের উদাসীনতায় মশক নিধনে মিলছে না কাঙ্ক্ষিত ফলাফল। টানা তাপদাহে অতিষ্ঠ জনজীবন। কাল থেকে কয়েক জেলায় বৃষ্টির আশা। আগামী সপ্তাহ থেকে ভারী বর্ষণের পূর্বাভাস। স্বাগত সবাইকে, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর নিয়ে সঙ্গে আছি নাবিলা সোহার। লন্ডনে অনুষ্ঠিত হলো ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে কাঙ্ক্ষিত ও আলোচিত বৈঠক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবের প্রেক্ষিতে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তবে তার আগে সংস্কার ও বিচারের অগ্রগতির কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। যৌথ সংবাদ সম্মেলনে বৈঠক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে উভয় পক্ষ। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এক বৈঠক, যদিও তা দেশের বাইরে সুদূর যুক্তরাজ্যের লন্ডনে। যে বৈঠকে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও 2008 সাল থেকে বিদেশে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে বৈঠক নিয়ে গেল কয়েকদিন ধরেই ছিল দেশ জুড়ে আলোচনা, কৌতূহল। লন্ডনের পার্ক লেনের ডরচেস্টার হোটেলের বৈঠক শুরুর নির্ধারিত সময়ের আগেই পৌঁছান তারেক রহমান। বাংলাদেশ সময় দুপুর 2টায় শুরু হয় আলোচনা। শুরুতে দুপক্ষের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকলেও পরবর্তীতে একান্তে আলোচনা করেন ডক্টর ইউনূস ও তারেক রহমান। কৌশলাদি বিনিময়ের পর বৈঠক রূপ নেয় গুরুত্বপূর্ণ আলোচনায়। 3 ঘণ্টা ব্যাপী অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইউনূস তারেক বৈঠকটি স্থায়ী হয় 1.5 ঘণ্টা। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন উভয় পক্ষই। নিশ্চয়ই সন্তুষ্ট। আর সন্তুষ্ট না হলে তো যৌথ ঘোষণা আসবার কথা নয়। যৌথ বিবৃতিতে তারা জানান, বৈঠকে রমজানের আগে নির্বাচন আয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মতামত তুলে ধরেন তারেক রহমান, যার প্রেক্ষিতে বিচার ও সংস্কার শেষ করতে পারলে নির্বাচনের তারিখ এগিয়ে আনা যেতে পারে বলে জানান ডক্টর ইউনূস। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন, 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে।
তারেক রহমান প্রধান উপদেষ্টার অবস্থানকে স্বাগত জানান এবং প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ঐকমত্যের ভিত্তিতেই সংস্কার ও জুলাই সনদ তৈরি হবে। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারবো। হ্যাঁ, ঐক্যমত যেখানে হবে স্বাভাবিকভাবে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত হবে স্বাক্ষরিত তো হবেই, না হওয়ার কোনো কারণ তো নেই। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কথা বলেন আমির খসরু। ডক্টর খলিল বলেন, গণহত্যার বিচারের অগ্রাধিকারের কথা। সংস্কার এবং বিচার দুই বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি কথা বলা হয়েছে এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন আগেই দেখতে পাবো এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। চিফ অ্যাডভাইজার সাহেব, তারেক রহমান সাহেব, আমরা সবাই একই কথা বলছি, যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সেগুলোতে সংস্কার হবে, তাই না? এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে, আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে। তারেক রহমানের দেশে ফেরার ইস্যুটি আলোচনায় ছিল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যখনই ইচ্ছে দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যে সিদ্ধান্ত একান্তই তার। এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য লন্ডন থেকে যুক্ত হচ্ছেন রাজনীতি বিশ্লেষক শামসুল আলম লিটন। লিটন স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনার কাছে প্রথম প্রশ্ন আমার, এই বৈঠকের আউটকাম আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। এই বৈঠকটি মূলত যেই সংকট তৈরি হয়েছিল সরকারের সঙ্গে প্রধান রাজনৈতিক দলের অনাস্থার অথবা আস্থার ঘাটতি, সেটি কাটতে অনেক ভূমিকা রাখবে। এই 90 মিনিটের বৈঠকটিকে বলা যাবে দেশকে আশাবাদী করবে এবং এখানে যেহেতু সিকিউরিটি অ্যাডভাইজার নিজেও ছিলেন, তাতে তারেক রহমান সাহেবের দেশে প্রত্যাবর্তন যেই কথাটি নির্বাচনের পর তারিখের সঙ্গে অথবা নির্বাচনের ইস্যুর সঙ্গে জড়িত, সেখানে কিন্তু নিরাপত্তা এবং অন্যান্য বিষয় যেহেতু প্রিকন্ডিশন আছে, সরকারের দিক থেকে সংস্কার এবং বিচারের প্রিকন্ডিশন আছে, এগুলোর যে আগে পরে কম বেশি এইসব বিতর্কের বেড়াজাল ছেদ করে এই বৈঠকটি সমঝোতা এবং আস্থার দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং নিশ্চিতভাবে বলা যায় যে তারেক রহমান সাহেবের দেশে ফেরার প্রক্রিয়াটিকেও আস্থার তৈরি হতে পারে এবং এখানে যে অবস্টাকল গুলো হয়তো ধারণা করা হচ্ছে, যদিও আমির খসরু মাহমুদ চৌধুরী বলছিলেন এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাজনৈতিক যে পরিবেশ, রাজনৈতিক যে সংকট, সেখানে রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত উপস্থিতি অনেক গুরুত্বপূর্ণ। তো সেই কারণে আমি মনে করি এই বৈঠকটিকে ঘিরে দেশকে যেমন আশাবাদী করবে, রাজনৈতিক অঙ্গনে যে কালো মেঘ জড়ো হয়েছিল সেটিকেও কাটাতে একটা পাথর তৈরি করবে এবং করছে। স্যার, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, বাংলাদেশের রাজনীতিতে দুজনের একান্ত আলোচনার প্রভাব কেমন হতে পারে, সুদূর প্রসারের প্রভাব কেমন হতে পারে আপনার মনে হয়? এই ব্যাপারটি আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ গত বছর মার্চে অর্থাৎ আগস্টের প্রায় 5 মাস আগে আমরা এখানে ডক্টর ইউনূসের সঙ্গে আমরা একটা বৈঠক করেছিলাম। এখানে তিনি কিন্তু রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার আগ্রহ, আমরা যেটা আলোচনা করেছিলাম, তিনি সেখানে ইতিবাচক ছিলেন এবং তিনি এই ব্যাপারেও একমত ছিলেন যে আমরা যখন উত্থাপন করেছিলাম যে 1/11-এর সময় তিনি যদি দায়িত্ব গ্রহণ করতেন তাহলে দেশ ওরকম একটা খারাপ নির্বাচন এবং একটা ফ্যাসিবাদের কবলে হয়তো পড়তো না, তিনি তার নিজের পরিস্থিতি, দেশের পরিস্থিতি এত খারাপ হতো না। তো সেই প্রেক্ষাপটে আমরা যখন তাকে বলেছিলাম যে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা এবং সিভিল সমাজের সঙ্গে আলোচনার মাধ্যমে ডক্টর ইউনূস যাতে, উনি তো ডেমোক্রেসি এবং মানবাধিকারের আহ্বান জানিয়েছিলেন জানুয়ারির 1 তারিখেই 2023 সালে, তো 2024 সালে। তো আমার মনে হয় তখন থেকেই তিনি দেশের দায়িত্ব গ্রহণ এবং দেশকে শান্তিপূর্ণ উপায়ে, এবং তিনি স্বীকার করেছিলেন যে 1/11-এ তিনি দায়িত্ব গ্রহণ করলে দেশের এই পরিস্থিতি হতো না এবং প্রয়োজনে, দেশের প্রয়োজনে তিনি যে কোনো সময় যে কোনো দায়িত্ব পালনে তিনি কিন্তু আমাদের আহ্বানে সাড়া দিয়েছিলেন। সো এই কারণে আজকে যে বৈঠকটি আসলে ব্যতিক্রম কিছু নয়, কারণ ওই সময় থেকেই তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ, সিভিল সমাজের সঙ্গে কাজ করার ব্যাপারে আহ্বান জানিয়েছিলেন, সবাইকে আহ্বান জানিয়েছিলেন এবং তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন। এবং ওই বৈঠকের আগে আমরা ডক্টর শহীদুল আলমের সঙ্গে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের একটা বৈঠক আয়োজন করেছিলাম। এই ইন্টারন্যাশনাল সিভিল সমাজ যেটা ডক্টর ইউনূসের সঙ্গে কাজ করত, তাদের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো যারা বাইরে আছেন, অ্যাক্টিভিজম যারা করছেন, হিউম্যান রাইটস অ্যাক্টিভিজম, তাদের সবার সঙ্গে
একটা সমন্বয়ের জন্য। এই ক্ষেত্রে তারেক রহমান সাহেব এবং ডক্টর ইউনূস দুজনই খুবই পজিটিভ ছিলেন। আমার মনে হয় এই বৈঠকটি অনাকাঙ্ক্ষিত নয়, বহুল আকাঙ্ক্ষিত, এবং দেশের মানুষের কাছেও এই একটি হয়তো টেলিফোনে আলোচনাটি হতে পারত। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শামসুল আলম লিটন স্যার, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সব অনিশ্চয়তা কাটিয়ে লন্ডনের বৈঠকে জাতিকে সামনে এগিয়ে নেয়ার নতুন আশা দেখালেন দুই নেতা, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন জাতির আকাঙ্ক্ষা পূরণে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান তার। লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন মির্জা ফখরুল। বলেন, দীর্ঘ 15 বছর পর জাতি এখন দেশের গণতান্ত্রিক উত্তরণের অপেক্ষায়। বেশ কিছুদিন ধরেই নির্বাচন সহ নানা ইস্যুতে সরকারের সাথে বিএনপির টানাপোড়েন, বিপরীতমুখী অবস্থান, সংকট, অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকের দিকে ছিল বাড়তি নজর। সৌহার্দ্যপূর্ণ এই বৈঠক শেষে যৌথ ঘোষণা আসে। দুপক্ষই জানায় প্রস্তুতি শেষ হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে পারে জাতীয় নির্বাচন। এই ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি মহাসচিব। তারেক রহমান সাহেব আবার প্রমাণ করলেন যে তিনি বাংলাদেশের এই রাজনৈতিক যে দলগুলো রয়েছে, সেই দলগুলোর নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের মধ্যে নিঃসন্দেহে রাষ্ট্রনায়কোচিত যে গুণগুলো তার মধ্যে রয়েছে, সেই গুণ তিনি প্রমাণ করেছেন। প্রথম একটি বৈঠক যেটা সত্যিকার অর্থে গোটা জাতি অত্যন্ত উদ্বিগ্ন ছিল, সেই বৈঠকটিতে তিনি আল্লাহর হুকুমে সফল হয়েছেন। বৈঠকের মধ্য দিয়ে সব অনিশ্চয়তা কেটে গেছে মন্তব্য মির্জা ফখরুলের। সভাটিতে জনাব তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়ে একটা যে স্টেলমেট ছিল, একটা যে আপনার সব কিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল, সেই অবস্থাটাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন। দুই নেতা প্রমাণ করলেন যে বাংলাদেশের মানুষ এখনো প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে, নেতারা নেতৃত্ব দিতে পারেন। মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক পথের অগ্রযাত্রায় অতীতের সব ভেদাভেদ ভুলে গড়ে তুলতে হবে জাতীয় ঐক্য। প্রায় 15 বছর পরে একটা গণতন্ত্রে উত্তরণের একটা আমরা সুযোগ পাচ্ছি। অতীতে যে সমস্ত ছোটোখাটো আপনার একটু কথাবার্তা হয়েছে, সেগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করে এবং যেটা বলা হয়েছে আপনার সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আমরা যেন অতি দ্রুত একটা নির্বাচন, যেটা বলা হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, সেই নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেতে পারি এবং জাতির যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারি। মির্জা ফখরুল জানান, বৈঠক শেষে জুলাই আগস্ট গণ আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান। শ্রদ্ধা জানান বিগত 15 বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সহযাত্রীদেরও। শহীদদেরকে তিনি শ্রদ্ধা জানিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। একটি দলকে খুশি করতে নির্বাচন এগিয়ে নিয়ে আসা হচ্ছে, যা জুলাই শহীদদের প্রতি প্রতারণা। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেন, জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের বিচার সম্পন্ন করা, নতুন সংবিধান প্রণয়ন এবং কার্যকর সংস্কার প্রক্রিয়া চালু। তবে বর্তমান সরকার সে পথে হাঁটছে না, বরং গণতান্ত্রিক চেতনা উপেক্ষা করে পেছনের দিকে বাংলাদেশকে ঠেলে দিচ্ছে। এক দলের সাথে আলাপ করেই সিদ্ধান্ত নেওয়া অশনি সংকেত বলেও মনে করেন এনসিপি নেতারা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের প্রতিক্রিয়া নিয়ে বিকেলে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপি নেতারা। মুখ্য সমন্বয়কের মতে, বৈঠকে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে যদি এই সরকার ব্যর্থ হয়, তাহলে হয়তো আমাদের সেকেন্ড রেভলিউশন বা নতুন একটি গণ অভ্যুত্থানের আমাদেরকে জন্ম দিতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, একপাক্ষিক সিদ্ধান্তে নির্বাচন হলে মানুষ প্রতিহত করবে, সেই সাথে বিচার সংস্কার না হলে নির্বাচনে অংশ না নেয়ার কথাও জানান তিনি। শুধু একটি দলকে খুশি করার জন্য নির্বাচনী সড়কে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা জুলাই যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, জনগণের যে আকাঙ্ক্ষাটা ছিল, সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণার শামিল। একটি দলের সাথে আলাপ করে নির্বাচনের সিদ্ধান্ত নেয়াকে অশনি সংকেত আখ্যা দিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।
তিনি বলেন শহীদ পরিবারের সাথে আলাপ করে নির্বাচনের সময় দেওয়ার উচিত ছিল। রাষ্ট্রটা এক ব্যক্তি কিংবা এক দল কেন্দ্রিক না, সেক্ষেত্রে সরকারের সবসময় মাথায় রাখতে হবে সকল রাজনৈতিক দল এবং শহীদ পরিবার এবং অন্যান্য স্টেক হোল্ডারের সাথে মিলেই মূলত সিদ্ধান্তটা নিতে হবে। কি পদ্ধতিতে সংস্কার হবে তা ঠিক হয়নি, এখনও ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। এই বিষয়গুলো সমাধান হলে নির্ধারিত সময়েই নির্বাচন হতে পারে বলে মনে করেন এনসিপির আরেক নেতা সরোয়ার তুষার। একটা রাষ্ট্রের একটা মৌলিক সংস্কারের ভিত্তিতে যদি এই সময়ের মধ্যে নির্বাচন হয় আমরা কখনোই আপত্তি করি না, এখনো করছি না। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ইসরায়েলের ভয়াবহ হামলায় প্রকম্পিত হলো ইরান। 2 শতাধিক যুদ্ধবিমান নিয়ে দেশটির বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনাকে টার্গেট করে চালানো হয় অপারেশন রাইজিং লায়ন। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আলোচিত নাতানজ পরমাণু কেন্দ্রে। জবাবে ইসরায়েল লক্ষ্য করে শখানেক ড্রোন ছুড়েছে ইরান। তেহরানের পাল্টা হামলায় আতঙ্ক ছড়িয়েছে ইসরায়েল জুড়ে। প্রাণ বাঁচাতে বাংকারে আশ্রয় নিচ্ছেন ইসরায়েলিরা। একের পর এক ইসরায়েলি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হচ্ছে আলোচিত নাতানজ পরমাণু কেন্দ্রে। ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পরমাণু কেন্দ্রে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। একই চিত্র তিব্রিজেও বিমান হামলা চালানো হয় এয়ারপোর্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়। ভিডিওতে দেখা যায় তিব্রিজ এয়ারপোর্টের বিভিন্ন অংশে ব্যাপক অগ্নিকাণ্ড। স্থানীয় সময় মধ্যরাত 3টায় অপারেশন রাইজিং লায়ন নামে ইরান জুড়ে বিশেষ অভিযান চালায় ইসরায়েল। দফায় দফায় বিস্ফোরণে প্রকম্পিত ইরানের রাজধানী তেহরান। কমপক্ষে 9 দফায় অনুভূত হয় শক্তিশালী শকওয়েভ। টার্গেট করা হয় রাজধানী তেহরান সহ ইস্পাহান, তাবরিজ, আরাক, কেরমানের একাধিক অঞ্চল। এসব এলাকার গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র সহ সামরিক স্থাপনা এবং তেল শোধনাগারগুলোর অবস্থান। ইরানের হুমকি মোকাবেলায় কিছুক্ষণ আগেই অপারেশন রাইজিং লায়ন পরিচালনা করেছে ইসরায়েল। তেল আবিবের অস্তিত্বের জন্য এই হুমকি শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান চলতেই থাকবে। দশকের পর দশক ধরে তারা আমাদের ধ্বংসের জন্য হুঙ্কার দিয়ে আসছে। 2 শতাধিক যুদ্ধবিমান নিয়ে এই অভিযান চালায় ইসরায়েল। ব্যবহার করা হয় জর্ডান ও ইরাকের আকাশ সীমা। F-35 লাইটনিং এর মতো ফাইটার জেটের পাশাপাশি রিফুয়েলিং এবং গোয়েন্দা বিমানও অংশ নেয় অভিযানে। এরপরই পাল্টা জবাব দেয় তেহরান। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক ড্রোন। তেল আবিব বলছে শতাধিক ড্রোন ছড়ে ইরান। এসব ড্রোন ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানার আগেই ধ্বংস করা হয় বলেও জানায় আইডিএফ। বেদনাদায়ক পরিণতির জন্য তেল আবিবকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। ইসরায়েল বর্বর আগ্রাসন চালিয়েছে ইরানি ভূখণ্ডে। আগ্রাসন এবং শিশুদের হত্যার মাধ্যমেই টিকে আছে জায়ানবাদীরা। ইরান এই হামলার দাঁত ভাঙা জবাব দেবে। দেশের নাগরিকদের বলবো, আপনারা বিভ্রান্ত হবেন না। এদিকে ইরানের পাল্টা হামলার পর আতঙ্ক ছড়িয়েছে ইসরায়েলে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটোছুটি করতে থাকেন ইসরায়েলিরা। আশ্রয় নেন বিভিন্ন বম শেল্টারে। এই অবস্থায় ইরানে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশ। আন্তর্জাতিক আইন মেনে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনের কথা জানায় সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যে শান্তি বজায়ে 2 দেশকে সংযম প্রদর্শনের আহ্বান ইউরোপীয় কমিশনের। অন্যদিকে ইরানে ইসরায়েলের হামলাকে অবৈধ বলে নিন্দা জানিয়েছে মিত্রদেশ রাশিয়াও। উদ্বেগ জানিয়েছে চীন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইসরায়েলের হামলার সর্বোচ্চ পদধারী আলোচিত 2 সামরিক কর্মকর্তাকে হারিয়েছে ইরান। মূলত দেশটিকে সামরিকভাবে দুর্বল করতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তেল আবিব। তাদের এই পরিকল্পিত অভিযানে প্রাণ হারিয়েছে সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ, বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা ও 6 পরমাণু বিজ্ঞানী। নিহত হয়েছেন আরও কয়েকজন সামরিক কর্মকর্তাও। বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান ছিলেন হোসেন সালেমি। 2019 সাল থেকে বাহিনীটির শীর্ষ পদের দায়িত্ব পালন করা সালেমি ছিলেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আস্থাভাজন। বিভিন্ন সময় ইসরায়েল বিরোধী বক্তব্য দেয়া এই শীর্ষ সামরিক কর্মকর্তা দেশটির ব্যালিস্টিক মিসাইল সহ বিভিন্ন অত্যাধুনিক সমরাস্ত্রের ভান্ডার সমৃদ্ধ রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। পরমাণু কর্মসূচিতে জড়িত থাকার অভিযোগে ইরান ইরাক যুদ্ধে অংশ নেওয়া সালেমের উপর ছিল পশ্চিমা নিষেধাজ্ঞার খড়গ। শুক্রবারের ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আলোচিত এই সামরিক কর্মকর্তার।
শুধু সালেমি নয়, ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন আরেক শীর্ষ সেনা কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন তিনি। বাঘেরিও অংশ নিয়েছিলেন ইরান ইরাক যুদ্ধে। একসময় বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও প্রাণ গেছে আরও কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার। আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা আলী শামখানিকেও লক্ষ্য বানিয়েছে ইসরায়েল। খামেনি ঘনিষ্ঠ শামখানিও ছিলেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা। রিয়ার অ্যাডমিরাল পদমর্যাদার এই নেতা ছিলেন প্রতিরক্ষা মন্ত্রীও। 2001 সালের প্রেসিডেন্ট নির্বাচনেও অংশ নিয়েছিলেন তিনি। বরাবরই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ক্ষুব্ধ ইসরায়েল। পারমাণবিক স্থাপনায় হামলার পাশাপাশি বিজ্ঞানীদেরও এবার লক্ষ্য বানিয়েছে ইসরায়েল। এদিন তেল আবিবের অভিযানে প্রাণ গেছে জ্যেষ্ঠ 2 পরমাণু বিজ্ঞানী সহ 6 জনের। এর মধ্যে ফেরেদুন আব্বাসি ছিলেন তেহরানের আণবিক সংস্থার সাবেক প্রধান। এই আণবিক সংস্থাই দেশটির পারমাণবিক স্থাপনাগুলোর দেখভাল করে। নিহত আরেকজন মোহাম্মদ মেহেদি তেহরানচি ছিলেন ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দেশে 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন 159 জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে এসব তথ্য। জানানো হয়, একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করাদের তালিকায় 4 জনই বরিশাল বিভাগের, আর নতুনভাবে হাসপাতালে ভর্তি হওয়া 124 জনই বরিশাল বিভাগের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গেল 6 মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 5000-এর বেশি, মারা গেছেন 28 জন। প্রায় 1 মাস ধরে স্থবির ঢাকা দক্ষিণ সিটির মশক নিধন কার্যক্রম। এই সুযোগে ঘরে বাইরে প্রতিটি জায়গায় প্রজননের নিরাপদ আবাস করে তুলেছে এডিস মশা। উত্তর সিটিতে নিয়ম করে ওষুধ ছিটালেও উপদ্রব কমেনি মশার। বিশেষজ্ঞরা বলছেন, এবার মশার বংশবৃদ্ধির হার মারাত্মক। বড় ধরনের সংক্রমণের ইঙ্গিত তাদের। সহকর্মী আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। ছবি তুলেছেন পার্থ রায়। ঈদের আগের টানা কয়েকদিনের বৃষ্টিতে রাজধানীর ভবন কিংবা আশেপাশের আঙ্গিনাগুলো কিভাবে এডিস মশার আবাসস্থলে পরিণত হয়েছে তার উৎকৃষ্ট উদাহরণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল 3-এর এই কার্যালয়। অথচ এই কার্যালয় থেকেই পরিচালিত হয় এই অঞ্চলের মশক নিধন কার্যক্রম। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে জমে থাকা বৃষ্টির পানি, প্লাস্টিক, টায়ার, এমনকি যে মশা নিধনের জন্য এসব ড্রামে সংরক্ষণ করা হয়েছে ম্যালাথিয়ান ওষুধ, সেসব ড্রামেও জমে আছে বৃষ্টির পানি। আর এসব বৃষ্টির পানিতেই বড় হচ্ছে এডিস মশার লার্ভা। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য জানালেন মশা নিধনে রাখা এসব ওষুধের ড্রামের পাহারায় থাকা এই আনসার সদস্য। দক্ষিণের মেয়র ইস্যুতে গেল প্রায় 1 মাস ধরে চলা আন্দোলনের জেরে বন্ধ এ এলাকার ওষুধ ছিটানো। সপ্তাহে সম্ভবত 2 থেকে 3 দিন তারা মাল দিত, তেল দিত, এই তেল দিয়ে তারা ওই ওয়ার্ডে ওয়ার্ডে স্প্রে করত। আর ইস্টাকে ঝামেলার পর থেকে বন্ধ আছে, একেবারে কেউ আসেই না। শুধু এই আঞ্চলিক কার্যালয়েই নয়, এই স্থবিরতা পুরো দক্ষিণ সিটি জুড়েই। যেহেতু কিছুদিন কাজ কম হয়েছে বিশেষ প্রতিকূলতার জন্য বা নগরপণ বন্ধ থাকার জন্য, সেহেতু আমরা কাজটাকে ডাবল করে এই শনিবার থেকে আমরা যে ফগিং কার্যক্রমটা করতাম তার চেয়ে ডাবল করে ফগিং কার্যক্রম করব। মশা নিধনের এই কাজ উত্তর সিটিতে চলছে সকাল বিকাল বেশ জোরে সোরেই। তবে এর ফল মিলেছে কতটুকু? এখন কামড়াচ্ছে আপনাকে তো কামড়া নেই, আমারও কামড়া নেই। তো আমি রাত্রে কতক্ষণ পরে সন্ধ্যা হইব না বইলাম কামড়ার দিলে যে তো কাম হয়েছে না হয় নাই। বড় বড় মশা কামড় দিলে মনে করেন জ্বর উঠতে যায়, এরকম মশা ধোয়া দিলে উড়িয়া মশা আরো বেশি কামড়ায়, মশা শক্তি মারে আরো। মে মাসের মাঝামাঝি এবং শেষ দিক মিলিয়ে কয়েক দফায় টানা বৃষ্টি, এর মধ্যেই টানা 10 দিনের ঈদের ছুটি। সেই বৃষ্টির পানি এখনো জমে আছে সড়ক, বাসাবাড়ি, ভবনের ছাদ কিংবা বেসমেন্টে। বিশেষজ্ঞদের শঙ্কা, এ সময়ে এডিস মশার প্রজনন বাড়বে মারাত্মকভাবে। এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, তাপমাত্রা, আর্দ্রতা এবং বৃষ্টিপাতকে বেস করে কম্পিউটার ফরকাস্টিং যে একটি মডেল তৈরি করি, সেখানে আমরা নিশ্চিত দেখছি যে বছর এডিস মশার কারণে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার প্রকোপ বাড়ার একটি সম্ভাবনা আছে। এ নিয়ে বাড়তি নজরদারি আছে বলছে উত্তর সিটি কর্পোরেশন।
ভেক্টর ম্যানেজমেন্টের জন্য সারা ওয়ার্ল্ডে স্বীকৃত যত ধরনের পদ্ধতি আছে, যত মেকানিজম আছে, সবই করা হচ্ছে। কোন স্টোনই আনটান রাখা হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ডেঙ্গুর পিক টাইম শুরু হওয়ার আগেই বুধবার পর্যন্ত গেল 6 মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫,৩০৩ জন, মারা গেছেন 23 জন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। হালকা থেকে মাঝারি তাপদাহ বইছে দেশ জুড়ে। ঘরে বাইরে গরমে অতিষ্ঠ জীবন। আগামীকাল থেকে চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 16 থেকে 22 জুন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পর্যায়ক্রমে সারা দেশে হবে বর্ষণ। ভারী ও টানা বৃষ্টির কারণে দেশের কয়েকটি এলাকায় জলাবদ্ধতা এবং পাহাড়ি এলাকায় ধসের শঙ্কাও করছে আবহাওয়া অফিস। এ সময় বজ্রপাত থেকে রক্ষা পেতে সতর্ক করেছে সংস্থাটি। নগর জুড়ে তাপপ্রবাহের তীব্রতা বেড়েছে গত কদিনে। গরমে ওষ্ঠাগত প্রাণ। জরুরি দরকারে যারা বাইরে বের হয়েছেন তাদের নাজেহাল অবস্থা। প্রশান্তির আশায় সুযোগ পেলেই অনেকে নিচ্ছেন গাছের ছায়ায় আশ্রয়। খর তাপে মানুষের মতো প্রকৃতিও খানিকটা ম্রিয়মান। বৃষ্টির জন্যই সবার অপেক্ষা। তীব্র তাপের মধ্যে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস। শনিবার থেকে চট্টগ্রাম ও সিলেটের কয়েকটি এলাকায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সারা বাংলাদেশেই 16 তারিখ থেকে 22 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে যে বিদ্যমান তাপপ্রবাহ সেটি অনেকটাই কমে গিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি করবে। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হতে পারে জানান এই আবহাওয়াবিদ। পাহাড়ি এলাকায় রয়েছে ভূমিধসের শঙ্কা, দেন সেই পূর্বাভাসও। 32±2 ডিগ্রি সেলসিয়াস গড়ে তাপমাত্রা থাকার কথা। তবে গ্লোবাল ওয়ার্মিং এবং স্থানীয় বিভিন্ন অ্যানথ্রোপোজেনিক বা মানবসৃষ্ট কারণে আমাদের এই তাপমাত্রা একটু বৃদ্ধি পেতে পারে। এই কারণে বর্ষাকালেও আমরা কিন্তু তাপপ্রবাহ পাচ্ছি। সম্প্রতি বজ্রপাতে বেড়েছে মৃত্যু। ঝড় বৃষ্টির সময় ঘরে নিরাপদ আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। বজ্রধ্বনি শুনবেন যখনই ঘরে যাবেন তখনই। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। পবিত্র হজ পালন শেষে ফিরতে শুরু করেছেন হাজিরা। 10 জুন দুপুর থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হয়। শুক্রবার পর্যন্ত 33টি ফ্লাইটে সরকারি বেসরকারি মিলিয়ে 12,877 জন হাজি দেশে ফিরেছেন। সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানান ফিরতি ফ্লাইটের যাত্রীরা। আল্লাহ আমাদের এই টাকা দিতে পারছে, এর চাইতে বড় চাওয়ার আর কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হজ করার তৌফিক দান করছে। আল্লাহর ঘর পরিদর্শনের অভিজ্ঞতা বলার সময় এভাবেই আবেগ আপ্লুত হয়ে পড়েন এক হাজি। 12 জুন দুপুর থেকে শুরু হয় হাজিদের দেশে ফেরা। আজকের 10টি সহ হজ যাত্রীদের নিয়ে দেশে ফিরেছে মোট 33টি ফ্লাইট। সরকারি বেসরকারি মিলে দেশে ফেরা হাজিদের সংখ্যা 12,877 জন। সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা। আলহামদুলিল্লাহ, এই বছরের ব্যবস্থাপনা খুবই ভালো ছিল। ওখানে বহিরাগত যারা ছিল হাজি ছাড়া সমস্ত লোকগুলোকে তা বের করে দিয়েছে। ব্যবস্থা খুবই ভালো, ম্যানেজমেন্ট খুবই ভালো। আমাদের যে নিয়ে আসে খুবই সুন্দর। হাজিদের চোখে মুখে ছিল সন্তুষ্টির ছাপ। জানান কাবা ঘরে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় তারা দোয়া করেছেন। আমি সবার জন্য দোয়া করছি, দেশ এবং জাতি মুসলমান উম্মার জন্য দোয়া করছি, সবার জন্য ভালো দোয়া করছি, আমাদের দেশের জন্য দোয়া করছি, তারপরে আমার নিজের জন্য, আমার সন্তানদের জন্য। সুষ্ঠু ও সুন্দরভাবে হজের বিভিন্ন কার্যক্রম সম্পাদন করিয়া আজকে আমরা দেশে প্রত্যাবর্তন করলাম। এবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজে অংশ নেন 16,76,230 জন মুসল্লি, যার মধ্যে বাংলাদেশ থেকে গেছেন 86,958 জন। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। বন্ধ থাকার 2 দিন পর সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়ি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। সকালের টিকিট কেটে আগের নিয়মে কাছারি বাড়িতে প্রবেশ করেন দর্শনার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ ও জেলা প্রশাসন। পরে কাছারি বাড়ি পরিদর্শন করেন সেনা সদস্যরাও। এর আগে 8 জুন এক দর্শনার্থীর সাথে নিরাপত্তা কর্মীদের বাকবিতণ্ডার জেরে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে 10 জুন উত্তেজিত কয়েকজন কাছারি বাড়িতে হামলা ভাঙচুর চালায়। পরে কাছারি বাড়িতে প্রবেশ ও পরিদর্শন বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
ইরানের ভূখণ্ডে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের বিভিন্ন কার্যকলাপের ভিডিও প্রকাশ করেছে তেল আবিব। শুক্রবার এই ভিডিও ফুটেজ প্রকাশ করে ইসরায়েল। বলা হচ্ছে, ইরানে ইসরায়েলি হামলা নির্ভুলভাবে পরিচালনায় দেশটির ভূখণ্ডে প্রবেশ করে এর প্রস্তুতি নেওয়া হয়েছে। ভিডিওতে মোসাদের 2 এজেন্টকে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়, যেখানে প্রথমে অকার্যকর করা হয় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মোসাদের 2 এজেন্টকে দূরপাল্লার মিসাইল নিয়ে অগ্রসর হওয়ার দৃশ্য দেখা গেছে সেই ফুটেজে। ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ভারত জুড়ে চলছে শোক। নিহতদের স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে আহমেদাবাদের বিভিন্ন হাসপাতাল এবং মর্গের পরিবেশ। কর্তৃপক্ষ বলছে, আগুনে পুড়ে যাওয়ায় অনেক মরদেহের পরিচয় শনাক্তে দীর্ঘ সময় লাগতে পারে। এদিকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিমানের ডিজিটাল ভিডিও রেকর্ডার। আহমেদাবাদ সিভিল হসপিটালের বাইরের দৃশ্য। বিমান দুর্ঘটনায় নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। বৃহস্পতিবারের ভয়াবহ বিমান দুর্ঘটনায় কেউ হারিয়েছেন সন্তান, কেউ মা বাবা, আবার কেউ স্বজন। শুধু আরোহীই নয়, নিহতদের মধ্যে রয়েছে বিমানে আছড়ে পড়া এলাকার বাসিন্দারাও। আমার ভাগ্নে আর বেঁচে নেই, ও কেমন আছে তা জানতে চাইছে ওর মা। আমি বলেছি ভালো আছে, এছাড়া আর কি বলবো। সত্যিটা আমার বোন সহ্য করতে পারবে না। আমার ভাই আর তার স্ত্রী নিহত হয়েছে। কি থেকে কি হয়ে গেল, আমি এখন কি করব? দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার এবং পরিচয় শনাক্তের কাজ চলছে। এর আগে দুর্ঘটনায় কমপক্ষে 290 জনের মৃত্যুর কথা জানায় কর্তৃপক্ষ। তবে চূড়ান্ত সংখ্যা জানতে আরও দীর্ঘ সময় প্রয়োজন। কর্তৃপক্ষ বলছে, কিছু মরদেহ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করতে ডিএনএ টেস্ট করা প্রয়োজন। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এর মধ্যে আমরা বিভিন্ন মরদেহ এবং দেহাবশেষের নমুনা সংগ্রহ করেছি। আমরা দাঁতের নমুনা নিয়েছি। এর মাধ্যমে আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করব। এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারকে 1 কোটি রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছে টাটা গ্রুপ। বৃহস্পতিবার 242 আরোহী নিয়ে বিধ্বস্ত হয় লন্ডনগামী উড়োযানটি। যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, পর্তুগালের 7 জন ও কানাডার 1 জন নাগরিক রয়েছে। উড্ডয়নের কিছু সময় পরই তা আছড়ে পড়ে একটি মেডিকেল হোস্টেলে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এখানেই শেষ করছি আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।